রোববার স্পিকার দেশে ফিরলে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে এমন তথ্য জানা গেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শারীরিক অসুস্থতা বা অন্য যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা পরে দেখা যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিএনপি সরকার গঠনের পর একসাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখে কেউ বিস্মিত হয়েছিলেন, কেউ ভেবেছিলেন রাজনৈতিক সমঝোতা। কিন্তু ৬ মাস না যেতেই রাষ্ট্রপতির বিদায়ের সুর। হঠাৎ কেন এমন ইউটার্ন তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। কোনো সংবাদ মাধ্যম দাবি করছে, চিকিৎসার জন্য লন্ডন সফরের সময় রাষ্ট্রপতি ফোনে যোগাযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, যেটা ভালোভাবে নেয়নি সরকার। আবার কেউ বলছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। বঙ্গভবন সূত্র বলছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র প্রস্তুত। আগামী রোববার থাইল্যান্ড থেকে স্পিকার দেশে ফিরলেই তাঁর কাছে হস্তান্তর করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সাংবিধানিকভাবে যে কোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে। এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। 2023 সালের 24 এপ্রিল হঠাৎ করে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান দুদকের সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু। সে হিসেবে তার মেয়াদ ছিল 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতা। অবশ্য এর আগে বাংলাদেশের 21 জন রাষ্ট্রপতির মধ্যে 5 বছর মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র 4 জন। তাদের বেশিরভাগই শারীরিক অসুস্থতার কথা বলে পদত্যাগ করেছেন। বর্তমান রাষ্ট্রপতিরও সে সুযোগ আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। সেটা আমি জানি না, আমরা শুনি। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে চলছে কৌতূহল। আলোচনায় আছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, পররাষ্ট্রমন্ত্রীর ভাই সাবেক সচিব ফজলুর রহমান, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। আছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নামও। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খানও আলোচনায় আছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। পরেরটা পরে দেখা যাবে। লন্ডন সফরের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টেলিফোনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছিলেন কিনা এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে ব্রিক্স সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এ অঞ্চলের স্থিতিশীলতা আশা করে বাংলাদেশ। ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আইনি এবং নিয়ন্ত্রণ কাঠামো আধুনিকায়নের পাশাপাশি
কর ও ভ্যাট ব্যবস্থা সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ প্রতিপাদ্যে ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আন্তর্জাতিক FICCI FDI সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সম্মেলনের শুরুতেই বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী, উপদেষ্টা সহ বিশেষজ্ঞ ও আয়োজকরা। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন বক্তারা। Combining both the private and public sector investment, if we can take it to around 40 and then improved ECOR. পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সময়োপযোগী নীতিমালার মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়া সরকারের অঙ্গীকার। Whether you are a local entrepreneur or a foreign investor, when you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. সরকার প্রধান বলেন, বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতিশীলতায় পরিচালিত অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। We are improving ports, logistics, infrastructure and energy security while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. তারেক রহমান জানান, বিনিয়োগ বৃদ্ধি করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। টেকসই বিনিয়োগ নিশ্চিতে বিভিন্ন খাতে প্রণোদনা ঘোষণা করা হয়েছে। Our first budget provides targeted incentives for priority sectors. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs and shape Bangladesh. শুধু বিনিয়োগ আকর্ষণ নয়, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও বৈধ নয়, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে এক জনসভায় তিনি কথা বলেন। গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম উল্লেখ করে তিনি বলেন, জনরায়কে অসম্মান করা ঠিক হবে না। বলেন, জনগণের রায় অস্বীকার করার অতীত পরিণত ভালো নয়। জুলাইয়ের প্রতি কৃতজ্ঞতা আদায় না করলে জুলাই শহীদদের আত্মা অভিশাপ দেবে বলেও জানান তিনি। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মোফাজ্জল হোসেনকে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 আদেশ দেন। আগামী 1 বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের সব মামলার তদন্ত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। হুমায়ুন চিস্তির রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর দীর্ঘ ৪৫ বছর পলাতক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। গত 15 জুলাই রাজধানীর বনানী ডিওএইচএস থেকে গ্রেপ্তারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের নির্দেশে হাজির করার পর মোজাফফরকে গ্রেফতারের আবেদন করে প্রসিকিউশন। পরে তাকে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল 2। বাংলাদেশ আর্মির কাস্টডি থেকে তাকে আনা হয়েছিল, তিনি আবার সেখানে ফেরত যাবেন। আমরা যেদিন তাকে জিজ্ঞাসাবাদ করব, আমরা সেখান থেকে রিকুইজিশন দিয়ে তাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আবার সেখানে রাখব। চিফ প্রসিকিউটর জানান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর সাথে মোজাফফর হোসেনের নিয়মিত যোগাযোগ ছিল। জুলাই হত্যাকাণ্ডের অনেক পরিকল্পনা বাস্তবায়নের সাথে জড়িত ছিলেন মোজাফফর। তিনি একজন পলাতক খুনি, সাবেক রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের সাথে জড়িত। তা সত্ত্বেও তিনি আরেকটা দেশে উনি অবাধ যাতায়াত করতে পারেন। বাংলাদেশে এসে তিনি আবার নির্বিঘ্নে চলাফেরা করেন এবং তিনি বাংলাদেশের টেলিফোন ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তাদের সাথে তিনি যোগাযোগ রাখেন। অভিজাত এলাকায় তিনি বসবাস করেন।
সেখানে সরকারের যদি প্রশ্রয় না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তাহলে সরকারের এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কি করে সম্পর্ক রাখেন? জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো, সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। এদিকে জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন শেষে চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি জমা দেয় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বেশি তদন্ত প্রক্রিয়ার মধ্যে না থেকে বিচার প্রক্রিয়ার মধ্যে দ্রুত প্রবেশ করে এবং বিচার কাজটা দ্রুত সম্পন্ন পানিশমেন্টের জায়গায় চলে আসে। আমার আশাবাদটা আমি ব্যক্ত করেছি যে আগামী 1 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যে যাতে জুলাইয়ের সম্পর্কিত যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে সেটা আমরা যে কোনো মূল্যে আমরা ইনভেস্টিগেশন শেষ করব এবং বিচারের সম্মুখীন আমরা করব। চিফ প্রসিকিউটর আরও জানান, আগামী সোমবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বর হত্যাযজ্ঞের আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। শাপলা নিয়ে আগামী সোমবার দিন আপনাদেরকে ব্রিফিং করব। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। অনেক ঘরেই জ্বলছে না চুলা। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে রয়েছে তীব্র গ্যাস সংকট। গ্যাসের চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস পাচ্ছে না গ্রাহকরা, বেশি বিপাকে সিএনজি ও রাইড শেয়ার চালকরা। সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম। তবে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তরিক ইসলামের রিপোর্ট। এটি বুধবার রাতের রাজধানীর চিত্র। গ্যাসের জন্য অপেক্ষমান সিএনজি চালিত যানবাহনের চালকরা, যেখানে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না গ্যাস। চালকরা বলছেন 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়েও দেখা মিলছে না গ্যাসের। এদিকে চাহিদা মতো গ্যাস না পেয়ে বিপাকে সিএনজি ও ভাড়ায় চালিত গাড়ির চালকরা। আগের সরকারের গ্যাসের দাম বাড়াইছে, বেশি দিয়ে নিছি, কিন্তু যায় লাইন ধরে থাকা লাগে না 3 ঘন্টা 4 ঘন্টা। আমরা তো খুবই কষ্টে আছি, জমা উঠে ট্রেনের মালিকের জমা বেশি। সকাল 5টা বাজে সিরিয়ালে আসছি, 4 গাড়ি থাকতে প্রেশার চলে গেছে, মেশিন বন্ধ। এখন কখন আসে জানি না সঠিক, এরা বলতেছে রাত্রে আসবে। শুধু পরিবহনে নয়, গ্যাসের ভয়াবহ সংকট বাসা বাড়িতেও। গ্যাসের অভাবে অনেক বাড়িতে জ্বলছে না চুলা। বাধ্য হয়েই বাইরে থেকে খাবার কিনে খাওয়ার কথা জানান ভুক্তভোগীরা। দুপুরবেলা একদমই থাকে না, সন্ধ্যার সময় খাইতে হয়। গ্যাসটা তো আমাদের মানে মৌলিক সম্পদ, এটা আমরা তো এটাতে আমরা ইউজ টু গ্যাস ব্যবহার করি, সুতরাং আমরা চাই যে এই সমস্যার সমাধান হোক। মহেশখালীর ভাসমান টার্মিনালে ত্রুটির কারণে ব্যাহত হচ্ছে গ্যাসের সরবরাহ, যা দ্রুত সমাধান হবে। এটা খুবই সাময়িক, আমাদের মেরামতের কাজ চলছে। আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে।